স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি নাজিলা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দামই চড়া, চরম অস্থিরতা চলছে মাছের বাজারে। চতুর্থ টি-20তে আজ মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুরে ম্যাচ সন্ধ্যা 6টায়। শুনছিলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। সমবায়ের মাধ্যমে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার একদিনের সফরে জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে গ্রাম উন্নয়ন সমিতির সাথে মতবিনিময়ে তিনি সমবায়ের উপর জোর দেন। এর আগে সকাল 10:15টায় সড়ক পথে গোপালগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম সংশোধন করে আমার বাড়ি আমার খামার করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নতুন এ ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। পরে স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাইসাইকেল, সেলাই মেশিন, ভ্যান ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন ওই এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। কোটালীপাড়া, টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি সহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বেলা 3টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। 19টি শর্তে নয়াপল্টনে দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ পুলিশ কমিশনারের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক আসিম জাওয়াদের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নিহতের জানাজা হয়। এর আগে বেলা 12টার দিকে জাওয়াদকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি মানিকগঞ্জ স্টেডিয়ামে পৌঁছায়। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জাওয়াদের মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী অন্তর আক্তার ও 2 সন্তান হেলিকপ্টারে আসেন। ছেলের নিথর দেহ বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন মা নীলুফা খানম সহ স্বজনরা। দর্শক, মানিকগঞ্জে মরদেহের সঙ্গে আছেন আমাদের সহকর্মী জাহিদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জাওয়াদের দাফন তো সম্পন্ন হয়েছে, আমরা যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, সেখানকার এখনকার যে পরিস্থিতি সে সম্পর্কে জানাবেন। নাতিরা, আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের সাঁওতা কবরস্থানে। সেখানে এইমাত্র যাদের দাফন সম্পন্ন করেছেন, এখনও কিন্তু দাফনের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, দোয়া মাহফিল, সেগুলো করা হচ্ছে। কবরটি লেপে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফিউনারেল দেওয়া হয়েছে, তাকে গার্ড অব অনার কিন্তু দেওয়া হয়েছে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। তারপর কবরস্থানে এসে কিন্তু এখানে কিন্তু তার যে সম্মানার্থে এখানে কিন্তু ফায়ারিং করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতম কর্তা ব্যক্তিরা আছেন। এছাড়া মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে তার খবরের এখানে কিন্তু এসে জড়ো হয়েছেন। এখানে একটি শোকার্ত পরিবেশ সেই সকাল থেকে দুপুর থেকে আমরা দেখেছি এবং এখানেও কিন্তু যাদের যে পরিবার আত্মীয় স্বজন তারাও এখানে এসেছেন। এখানে
তারা যাওয়াদেরকে এক নজর দেখার জন্য শেষ পর্যায়ে কিন্তু তারা এসেছেন এবং এখানে তাকে রাষ্ট্রীয় যে সম্মান আছে সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এর আগে দুপুরে যাদের যে মরদেহটি সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী একটি হেলিকপ্টারে করে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু জুমার নামাজের পরে মূলত 2:30টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। তারপরে শহরের যে শেওতা কবরস্থান সেখানে তাকে দাফন করা হয়। কিছুক্ষণ আগে দাফন সম্পন্ন হয়েছে এবং দাফনের পরের যে কার্যক্রমগুলো আছে সেগুলো করা হচ্ছে। পুরো কবরস্থানে একটি শোকাহত পরিবেশ। নাদিরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাহিদুল হক, জানাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজার শেষে যে পরিস্থিতি সেখানকার, সেই পরিস্থিতি জানাচ্ছিলেন। গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমলেও বাজারে গিয়ে ঘাম ঝরছে ক্রেতাদের। প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। চরম অস্থিরতা চলছে মাছের বাজারে। এর মধ্যে 1 কেজি ওজনের একটি ইলিশ কিনতে খরচ হবে 2,800 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে ইলিশ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকা বিক্রেতাদের। রূপালী ইলিশের ক্রেতা পাওয়াই যে কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ মাছের রাজার দামটাও যে রাজকীয়। তাই কুলীন প্রজার পক্ষে ইলিশের স্বাদ নেয়া বাতুলতা মাত্র। 1 সপ্তাহ আগেও 1 কেজি সাইজের ইলিশ 1,800 থেকে 2,000 টাকায় বিক্রি হয়েছে, আর 700-800 গ্রামের ইলিশের দাম ছিল 1,600 টাকার মধ্যে। সপ্তাহ ঘুরতেই বড় ইলিশ 2,500 থেকে 2,800 ও ছোট ইলিশ 1,700 থেকে 1,800 টাকায় ঠেকেছে। 1 সপ্তাহ আগে একটু কম ছিল, এখন নদীতে মাছই নেই। দেন আমাদের দোকানপাট খালি। 1 কেজিটা বিকতে আছে আপনার 2,200-2,400, আর 800-900 গ্রামটা 2,000-1,800 এইরকম। কারণ এটা তো এক দামের বাজার না, আপনি দাম বললে অপমানিত হতে হয়, মুখের সামনে অপমানজনক কথাবার্তা বলে, মানে একটা জিম্মি হয়ে গেছে আসলে বাজারটা। কিচ্ছু করার নাই আমাদের, আসলে হয় আমাদের দাম দিয়ে খেতে হবে, না হলে চলে যান। শুধু ইলিশ নয়, বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। বিক্রেতার সেই পুরানো জবাব, সরবরাহ কম তাই দাম বেড়েছে। আগে ছিল যেটা 110-20, সেটা 160-70 টাকা, এটা বাড়ছে আগের থেকেই। আর এখন তো 36 মাস পানির কোনো সাফ কলে পানি আসে না। মাছের যখন সিজন বাইরে যাবে, মালের দাম কমে যাবে। বাজার ঘুরে দেখা যায় গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দামই চড়া। গড়ে 50 টাকার নিচে সবজি মেলা দায়। 150 টাকার উপরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচের কেজি। আগে আসছিল 40 টাকা, 50 টাকা হয়েছে, 10 টাকা প্রতি কেজি মালে 10 টাকা বাড়ছে। আমাদের তো এই লিমিটেড টাকার মধ্যেই সংসারটা টোটালটা চালাতে হচ্ছে, তো এটা আমাদের জন্য বাড়তি প্রচুর চাপ অনুভব করি আমরা। বাজারে আসলে আসলে ভয় লাগে। এখন রোজার ঈদের পর থেকে বাড়তে শুরু করেছে আলু পেঁয়াজের দাম। আলু 55 ও পেঁয়াজ 75 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি, যা বাজার ভেদে আরও বেশি হাঁকছেন বিক্রেতারা। পেঁয়াজ আরও বাড়বে। পেঁয়াজ এখন আমরা যদি কালকে যদি আর 2 টাকা বাড়ে, তাহলে আমাকে 5 টাকা বাড়াইতে হবে। এই আলু পেঁয়াজের তো দাম একদম মানে সাধারণ আমাদের নাগালের বাইরে। এতই দাম বেড়ে গেছে যে এটি আর ক্রয় ক্ষমতার মধ্যে নাই মানুষের। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস 1,100 টাকায় স্থিতিশীল রয়েছে। দিলশাদ অ্যানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব রাফাতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায় ভারী অস্ত্র নিয়ে স্থল অভিযানও শুরুর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে 10 লাখেরও বেশি বাসিন্দা সীমান্ত শহর রাফাতে আশ্রয় নেন। তবে 6 মে সোমবার রাফার পূর্বাঞ্চলে স্থল অভিযান চালানো হবে বললে বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই নির্দেশনার পর এখন পর্যন্ত 80,000-এরও বেশি মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ উদ্বেগ জানিয়ে বলেছে, রাফায় স্থল অভিযান এক ভয়াবহ অমানবিক পরিস্থিতি তৈরি করবে। এদিকে যুক্তরাষ্ট্রে সরে গেলেও একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে কোনো সমাধান ছাড়াই শেষ হলো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা। খেলার খবর। সিরিজের চতুর্থ টি-20তে সন্ধ্যা 6টায় বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হলেও টাইগারদের লক্ষ্য সাফল্য ধরে রাখা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20তে দারুণ খেলেছেন তাসকিন সাইফুদ্দিনরা, তবে ব্যাটারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি। বিশেষ করে টপ অর্ডাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সিরিজটা নিজেদের হলেও বাকি 2 ম্যাচে তাই লিটন, তানজিদ, তামিমদের কাছ থেকে বড় জুটি চায় স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। সিরিজ জয় নিশ্চিত হয়েছে চট্টগ্রামে। এবার ঢাকায় হোম অফ ক্রিকেটে জিম্বাবুয়ানদের হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। 10 মাস পর টি-20 দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, সাথে আছেন সৌম্য সরকারও। তাতে দলের আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়েছে। সৌম্য ভাই লাস্ট কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে, অনেক হার্ড ট্রেনিং করেছে। আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট, এবং ফিট দেখেই হয়তো দলেও আছে। খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে। এদিকে অতিথিদের চাওয়া নিজেদের খুঁজে পাওয়ার। মিরপুরে চেনা উইকেটে সিরিজে কামব্যাকের মিশনে আসতে পারে একাদশে পরিবর্তন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ইতিহাস গড়ে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিল লেভারকুসেন। সেমিফাইনালে দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে 2-2 গোলে ড্র করে তারা। তবে প্রথম লেগে রোমার পরাজয়ে ফাইনালে উঠল জার্মান ক্লাবটি। ঘরে মাঠে পারেদেসের জোড়া গোলে পিছিয়ে পড়ে লেভারকুসেন। এরপরই ঘুরে দাঁড়ায় তারা। 82 মিনিটে মানচিনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় দলটি। আর 97 মিনিটে স্ট্যানিসিচের গোলে হার এড়ায় লেভারকুসেন। এ নিয়ে চলমান মৌসুমে 49 ম্যাচ অপরাজিত থাকলো আলোনসোর শিষ্যরা। তাতে 1963 থেকে 1969 পর্যন্ত পর্তুগিজ ক্লাব বেনফিকার গড়া 48 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছাপিয়ে গেল তারা। ফাইনালে লেভারকুসেনের প্রতিপক্ষ আটালান্টা। দর্শকের এই সাথে শেষ করব 3টা সংবাদ। তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন। রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দামই চড়া। চরম অস্থিরতা চলছে মাছের বাজারে। চতুর্থ টি-20তে আজ মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুরে ম্যাচ সন্ধ্যা 6টায়। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। সাথে থাকার জন্য ধন্যবাদ।